তুমি যেমন আছো তেমন থাকো, তোমার মুখ আঁচল দিয়ে ঢাকার কোনো দরকার নেই। কারণ রাজার চরদের যদি চোখ থাকে এবং তারা যদি রসিক হয়, তাহলে তোমার মুখের দিকে তাকিয়েই বুঝবে যে চাঁদকে তুমি চুরি করো নাই। কারণ চাঁদের মুখেও কলঙ্ক আছে, কিন্তু তোমার মুখে কলঙ্ক নেই। লাজবাব, কি বলো? একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস। কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃতদাস। আরে বাবা রে বাবা, কোথায় কোথায় কি মানুষ বেঁচে থাকে এই ইমাজিনেশন দিয়ে। পৃথিবীতে বিজ্ঞানী কি, দর্শনী কি, নতুন কথা যে পৃথিবীকে বলতে পেরেছে সে হচ্ছে ইমাজিনেশন। সেই কথা লাইনটা পড়লেই মনে হয় না যে আমার লাইন। রবীন্দ্রনাথ চুরি করে কি করে যেন মেরে দিয়ে নাম কামিয়ে নিচ্ছেন, মনে তো হয়, তাই না? মনে হয় আমার লাইন। তা যদি না পারি তবে বাঁচি যত কাল, তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই। এ জীবন্ত মানুষেরা, হে প্রাণময় মানুষেরা, সে হে আনন্দিত মানুষেরা, এই যে কলকোলাহল চলছে সেই মানুষেরা, শোনো, যদি না পারি, যদি অমরত্ব না করতে পারি, তোমাদের মাঝখানে লোভে যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফোটায়। তোমাদের জন্য প্রত্যেক সকাল বিকালে নব নব কিসের কুসুম? সঙ্গীতের কিছু গান আমি তোমাদের জন্য, যদি অমর না হয় গেলাম শেষ হয়ে, কিন্তু তবু তোমাদের হৃদয়ের মধ্যে যে কিছুক্ষণ জায়গা পাচ্ছি, এই তো আমার অমরত্ব। তাই না? এই মুহূর্তের মধ্যেই আমি অমরত্বকে স্পর্শ করে যাচ্ছি। এক চীনা কবি ঘাসের মধ্যে হাত দিয়ে বলেছিলেন যে আমি অমরত্বকে স্পর্শ করছি, তাই না? রবীন্দ্রনাথ একটা সুন্দর কবিতা লিখে তোমার মনকে এক মুহূর্তের জন্য আনন্দ দিতে পারেন, তাহলে তো তার অমরত্ব হয়ে গেল। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। ফেলে দিও, কিন্তু এক মুহূর্তের অমরত্ব আমি তোমার কাছ থেকে চাই, মরিতে চাই না আমি। সুন্দর। তো তাহলে 1 নম্বর হলো যে কবিতা একটা জ্বলে ওঠা হৃদয়ের কথা, যার মধ্যে কিছু কথা থাকে, কেমন যত অলক্ষ্য ভাবে হোক কিছু কথা কবিতার মধ্যে থাকে। আরেকটা জিনিস থাকে সুর। তোমরা এই লাইনটার মধ্যে সুরটা পেয়েছো না? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এর মধ্যে একটা সুর আছে না? বলার বিষয়টা যা হবে সুরটা সেই রকমই হবে। একটি মোটর কার গাড়লের মতো গেল কেসে, আর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই দুটা সুর কি এক? অথবা কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট ওরে ও তরুণ ঈশান, এই সুর কি এক? তাহলে একটা উজ্জ্বলিত কথা, উজ্জীবিত কথা, এবং সে কথার ছবি ফোটাতে হবে তোমার। শিল্পের সবচেয়ে বড় জিনিস ছবি ফোটানো। আলী নকি ক্লাসের মধ্যে তোমরা ক্লাসিক্যাল মিউজিক শোনো। ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে কি হয়? ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে ওই যে তানসেন, উনি যখন মল্লার রাগে গান গাইতেন তখন নাকি বৃষ্টি এসে যেত। কেমন? মল্লার হচ্ছে মেঘ মল্লার, মানে বর্ষাকালের গান যখন গাইতেন তখন নাকি বৃষ্টি এসে হাজির হইত। উনি যখন দীপক রাগে গান গাইতেন তখন নাকি আগুন জ্বলে উঠত। আসলে কি জ্বলতো? আসলে কি মেঘ আসতো? মেঘ আসতো না, কিন্তু মনে হতো মেঘের পরিবেশটা চলে এসেছে। মেঘের সেই আধো অন্ধকার আর্দ্র একটা
মেঘলা পরিবেশ আমার চারপাশে এসে দাঁড়িয়েছে। তার সুরের মধ্যে, তার গানের মধ্যে এমন কিছু ছিল, অর্থাৎ তিনি কি করতে পারতেন, মেঘলা দিনের ছবি ছবি তৈরি করতে পারতেন। দীপক রাগ, দীপক মানে উজ্জীবিত রাগ, দীপক রাগ, দীপক রাগে যদি গান গাওয়া যায়, হ্যাঁ, ওই ওই কথাটা আছে যে দীপক রাগে উনি যখন গান গাইতেন তখন আগুন জ্বলে যেত। আগুন তো জ্বলতো না, কিন্তু সে গানের মধ্যে এমন উজ্জ্বলতা, এমন প্রাণবন্ধী, কেমন এমন উচ্ছ্বাস যে মনে হতো আগুন জ্বলছে। কেমন, আমি তোমাদের একটা ছোট্ট কবিতা একটু পড়ে শোনাই সামান্য। বৈশাখ মাস, সামনে অন্তহীন ধুধু প্রান্তর, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে আছে। কেমন, হে বৈশাখ, হে রুদ্র বৈশাখ। দেখেছো রুদ্র কোন শব্দটা আসছে এখানে? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সেই কথা। আর হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ধুলায় ধূসর রুক্ষ উদ্দিন পিঙল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল। কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। দীপ্ত চক্ষু, হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বসবাসী, রক্ত নেত্র তুলিয়া ললাটে। শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে। উদাসী প্রবাসী, দীপ্ত চক্ষু, হে শীর্ণ সন্ন্যাসী। কি মনে হচ্ছে শুনে? সামনে অঝোর ধারায় বাড়ি ঝরছে, হ্যাঁ, রৌদ্রে পুড়ে কঠিন ছারখার হয়ে গেছে। সামনে একটা মাঠ, এটা আমরা কিসের মধ্যে দিয়ে পাচ্ছি? হ্যাঁ, ওই যে ছবি, এবং ছবিটা তৈরি করছে কে? শব্দের ধ্বনি। ধ্বনি কথার ভেতরে ঢুকে কথাটাকে জীবিত করে তোলে। সুতরাং একজন কবি যে কথা বলতে চাচ্ছেন, তিনি যদি ছবি আঁকতে পারেন, যে কথাটা বলতে চাচ্ছেন তার একটা ছবি চাই। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। প্রথম দিনের সূর্য মানে আমি যেদিন জন্মালাম সেই দিন প্রথম দিন আমার। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে। আমার ভেতরে যখন সত্তা জেগে উঠল, তখন আমার প্রথম দিনের সূর্য তাকে প্রশ্ন করেছিল যে হে সত্তা, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ প্রশ্ন উচ্চারিল নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? মেলেনি উত্তর। এই যদি ছবিটা তৈরি করতে পারলেন, তাহলে ছবিটা কিসের ছবি? কবি যা বলতে চাচ্ছেন সেই আবেগের বা অনুভূতির ছবিটা তৈরি করতে হবে। এবং এই ছবিটা কি দিয়ে তৈরি হয়? শব্দ দিয়ে, শব্দের ধ্বনি দিয়ে। এই তিনে মিলে ওই কবির ভাবটা, হ্যাঁ, শব্দ, শব্দের ধ্বনি, এই তিনে মিলে এই ছবিটা তৈরি। অনেকে পড়ে, কবিতা পড়ে, হ্যাঁ, লিখেছে আর কি, মানে ভাবটা যেন আমিও পারতাম বা অনেক পেরেছি আগে, কেমন আমিও পারতাম, এরকম একটা ভাব। কিন্তু কোনটা কবিতা হবে কি করে তুমি বুঝতে পারবে? কোনটা কবিতা তুমি বুঝবে কি করে? সুরে তো বুঝবেই, কবিতার মধ্যে সুর থাকতেই হবে, সুর আর ছবি। রবীন্দ্রনাথ বলেছেন ছবি ও গান। এই গান ওই গান নয়, জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো সেই গান নয়, এ হচ্ছে শব্দের গান। কবির কোনো একটা কথা থাকবে, তার ছবি তুলতে হবে, সেই ছবিটা ফোটাতে হলে ভাবের অনুযায়ী শব্দ লাগবে, এবং শব্দের মধ্যে আবার সুর লাগবে। অনেকে শব্দ করে ফেলতে পারে,
কিন্তু সুরটা আর দিতে পারে না। এই সুরের নাম হচ্ছে ধ্বনি। এই জন্য সংস্কৃত একজন খুব বড় নন্দনতাত্ত্বিক আছেন অভিনব গুপ্ত, তিনি বলেছেন যে কবিতা হচ্ছে ধ্বনি। ওই যে পালকি চলে গগন তলে, আগুন জলে স্তব্ধ গায়ে, আদুল গায়ে যাচ্ছে কারা, রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কষে, গুড়ের ছাঁচি শুচ্ছে মাছি, উঠছে মাছি বন বনিয়ে, আসছে কারা হন। এর মধ্যে কি পাওয়া গেল? কিসের ধ্বনি? একটা গতির ধ্বনি পাওয়া গেল। এটা কি স্থিরতার ধ্বনি পাওয়া গেল না গতির ধ্বনি পাওয়া গেল? পালকি চলে গগন তলে, আগুন জ্বলে। ওই যে পালকি বেহারারা পালকি চলে গগন তলে আগুন, ওই যে ওদের যে গতি, সেই গতির ধ্বনি তিনি তৈরি করেছেন। এবং ধ্বনি তৈরি করার সঙ্গে সঙ্গে ছবিটাও তৈরি হয়ে গেছে। কবি নিজে কিছু বলছেন, সেই বলাটাকে শব্দের ভেতর দিয়ে, ধ্বনির ভেতর দিয়ে এটা ছবি হয়ে যাচ্ছে। এই ছবিটা যদি কেউ তৈরি করতে পারেন তাহলে কবিতা বোঝার উপায় কি যে কবিতা হলো কি হলো না? শুধু নিজেকে জিজ্ঞেস করবে যে ওরে তুই কি লিখতে পারতি? আমাদের 3-4 জন বন্ধু ছিল যারা বলতো আরে রবীন্দ্রনাথ একটা কবি নাকি? একদিন একজন বলে টিএস এলিয়ট একটা কবি নাকি? হ্যাঁ, ভাগ্য ভালো শুধু ভয়ের চোটে শেক্সপিয়ারের কথাটা বলে না। হ্যাঁ, ঠাকুর বাড়ির রবি সেও নাকি কবি। হ্যাঁ, বাকুম বাকুম করে শুধু সারাদিন। কিন্তু সে কবি কিনা তুমি বুঝবে কি করে? তুমি পড়তে গিয়ে শুধু একবার খেয়াল করবে যে তুমি কি পারতে ওই কবিতার লাইন লিখতে? ওই লাইনটা তুমি লিখতে পারতে? এইটা তুমি যদি একবার নিজেকে জিজ্ঞেস করো তাহলে তুমি পেয়ে যাবে। কেমন? এখন কোন কোন জায়গাতে কবিরা এমন ঘটনা ঘটান যেটা পড়েই আমরা বুঝতে পারবো যে আমার পক্ষে এ কাজ সম্ভব নয়। কেমন? কি করে, কোন জায়গাতে আমরা বুঝতে পারবো? এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট কবিতা বলি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ধরো এর পরের 2 লাইন তুমি জানো না, তুমি হলে কি লিখতে? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যত কিছু সুখ সকলই ওপার। এই লাইন আমরা কেউ লিখতে পারতাম। ওই যে শেষ লাইন প্রথম লিখতে পারতাম, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এই পর্যন্ত লিখতে পারতাম। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, এই লাইনও লিখতে পারতাম। তারপরেই আমরা টের পেলাম এমন একটা কথা উনি বললেন যে কথা আমরা মাথার মধ্যে কল্পনাই করি। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যত কিছু সুখ সকলই ওপার। এইটাকে বলে ইমাজিনেশন। ইমাজিনেশন হচ্ছে একটা টর্চ, তীব্র, সেইখানে চলে যাবে যেখানে আমরা ওই শেষ লাইনটা আমরা কোনোদিন লিখতে পারবো হ্যাঁ না। এটাকে বলি ইমাজিনেশন। আমি তোমাদের ছোট্ট করে 2টো উদাহরণ দিয়ে শেষ করি। তোমাদের একটা কবিতা আমি ক্লাসে বলেছিলাম, সম্ভবত কোনো একটা ক্লাসে। কবিতাটা হচ্ছে যে রাধা খুব সুন্দরী। রাধা কৃষ্ণ আছে না? রাধা খুবই সুন্দরী, অপূর্ব, অপরূপ রূপসী। কত রূপসী? আমরা হলে কি বলতাম? হ্যাঁ, চাঁদের মতো। আর হ্যাঁ, গোলাপের মতো। বলো, হ্যাঁ, হরিণের মতো চোখ, মানে যেটা অন্যরা বলে গেছে
সেই সবগুলো আমরা এইখানে এনে বলতাম। কেমন? তুমি দেখো, এই যে ক্লাস ভর্তি মানুষ, একজন একটা নতুন কথা বলতে পারবে না যে রাধা অপরূপ রূপসী, এইটাকে কি করে এমন ভাবে বলা যায় যেটা আর কেউ বলেনি। আচ্ছা ঠিক আছে, তুমি লিখেই আনো। কবি সম্রাট, তোমাকে আমি, তুমি লিখেই এনো। এখন বিদ্যাপতি বলার চেষ্টা করছেন যে রাধা কতটা রূপসী, এই কথাটা আমাদেরকে বোঝাবে। আমরা হলে গোলাপের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, বলে হ্যাঁ গোলাপ, হ্যাঁ চিনি, দেখেছি, চাঁদ, হ্যাঁ তাও দেখেছি। কেমন? এটা প্রেমিকরা যখন বলে তখন মানায়, হ্যাঁ গোলাপের মতো আমার প্রিয়া, হ্যাঁ গোলাপের মতো। কিন্তু এটা কি অন্যদের, ওই লাইন কি অন্যদের লাইন হবে? তুমি বললে যে মেয়েটি গোলাপের মতো সুন্দর, এ কি সবাই মুখস্থ রাখবে? চাঁদের মতো সুন্দর সবাই মনে রাখবে? রাখবে। কিন্তু আমি তোমাকে কবিতাটা বলি, তোমাদের ক্লাসে আমি বলেছি একদিন, আমার মনে আছে কোন ক্লাসে যেন, সেটা তোমাদের মনে থাকবে। রাধা এবং রাধার বান্ধবী সখী বসে আছে। হঠাৎ রাধার সখী রাধাকে বলছে যে অঞ্চলে বদন ছপাবহ গরি। একটু বাংলা আর হিন্দি মেশানো ভাষা, ব্রজবিলি মৈথিলি ভাষা। অঞ্চলে বদন ছপাবহ গরি, অঞ্চলে মানে আঁচল দিয়ে, বদন তোমার মুখ, ছপাবহ মানে লুকাও, গরি, গরি মানে গৌরবর্ণা সুন্দরী। এর মধ্যে কিন্তু একটু ইঙ্গিত দিয়ে দিল যে রাধা রূপসী। অঞ্চলে বদন ছপাবহ গরি। কেন বাপু আমি চুপচাপ বসে আছি, কারো তো পাকা ধানে মই দিচ্ছি না, আমার কেন হঠাৎ আঁচল দিয়ে আমার মুখ ঢাকতে হবে? কি কি করেছি? কি আমার অপরাধ? বলে হ্যাঁ অপরাধ আছে। কি অপরাধ? রাজা শুনেছিল চাঁদক চুরি। রাজার কাছে খবর গেছে আকাশ থেকে চাঁদ নাকি চুরি গেছে। কিছু আন্দাজ করতে পারো? আসছে না আসল জিনিসের দিকে? হ্যাঁ, মানে হয়ে গেছে, কিন্তু এটুকু বললেই কবিতা হয়ে যেত। রাজার কাছে খবর গেছে আকাশ থেকে চাঁদ নাকি চুরি গেছে। তো রাজার চরেরা সেই চাঁদের চোরকে খুঁজে বেড়াচ্ছে, ঘরে ঘরে তারা যাচ্ছে এবং খুঁজছে যে চাঁদকে কে চুরি করেছে। তো তারা প্রায় এসে পড়েছে, তাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে এবং পায়ের শব্দ। তুমি তাড়াতাড়ি তোমার মুখ ঢাকো, হ্যাঁ না হলে তোমার বিপদ আছে। তারপরে একটু একটু কথার পরে সখী বলছে, সখী যে রাধা, আমি এতক্ষণ যা বলছিলাম সেটা ঠিক বলিনি। তুমি যেমন আছো তেমন থাকো, তোমার মুখ আঁচল দিয়ে ঢাকার কোনো দরকার নেই। কারণ রাজার চরদের যদি চোখ থাকে এবং তারা যদি রসিক হয়, তাহলে তোমার মুখের দিকে তাকিয়েই বুঝবে যে চাঁদকে তুমি চুরি করো নাই। কারণ চাঁদের মুখেও কলঙ্ক আছে, কিন্তু তোমার মুখে কলঙ্ক নেই। লাজবাব, কি বলো? আচ্ছা, তাহলে এই যে কৌশল করে বললেন, এই কৌশলটা কিসের কৌশল? হ্যাঁ, চিন্তা মানে ভাবের। উনি যা বলতে চাচ্ছেন বক্তব্যের, এটা হচ্ছে বক্তব্যের কল্পনা। আমার কল্পনা গোলাপ পর্যন্ত, চাঁদ পর্যন্ত। এখানেও চাঁদ আছে, কিন্তু চাঁদ এখানে যেখানে গেছে তার ধারে পাশে, তার 1,00,000 মাইলের মধ্যে আমরা, বুঝতে পারলাম? তার 1,00,000 মাইলের মধ্যে আমরা। কোথায় রাধা, কোথায় সখী, তারা বসে আছে। হঠাৎ বলছে যে রাধা, তোমার অঞ্চলে বদন ছপাবহ গরি, রাজা শুনাইছিও চাঁদক চুরি। আরে বাপ রে বাপ, क्या बात,
এ কি অসাধারণ। তো এইখানে যে সূক্ষ্মতার মধ্যে গেল, এটা হচ্ছে বক্তব্যের কল্পনা। আমাদের কল্পনা ঠেকে গেছে কোথায়? গোলাপের মধ্যে আর চাঁদের মধ্যে। আর এই কল্পনা গল্পের মধ্য দিয়ে, কাহিনীর মধ্য দিয়ে, হ্যাঁ, একটা রসিকতার মধ্য দিয়ে যে কোথায় গেছে, মানে রূপের বর্ণনা। এটা তো এই যে আমরা যেখানে কোনোদিন যেতে পারবো না, সেইটা যে যে মানুষটা যাচ্ছে সেই হলো কবি। এটা হচ্ছে ভাব কল্পনা। সব শিল্পের ক্ষেত্রে আছে, কবিতার ক্ষেত্রে ইমাজিনেশনটা দেখাচ্ছে, কবিতার ক্ষেত্রেও সব জায়গায় দেখাচ্ছি না, এখন শুধু দেখাচ্ছি বক্তব্যের জায়গাতে ইমাজিনেশন। আমি বোঝাতে পারছি? আমাদের বক্তব্য হচ্ছে যে রাধা সুন্দরী কেমন, আমরা বললাম যে চাঁদের মতো সুন্দরী, গোলাপের মতো সুন্দরী, আমাদের সুন্দর শেষ হয়ে গেল। কিন্তু উনি সেইখান থেকে আরম্ভই করলেন, কোথা থেকে যে কোথায় যে তোমার আর ই করার দরকার নাই, কারণ রাজার চরেরা যদি রসিক হয় এবং তাদের যদি দেখার মতো চোখ থাকে, সৌন্দর্য দেখার মতো, তাহলে তোমাকে দেখেই তারা বুঝবে যে তুমি চাঁদকে চুরি করো নাই, কারণ চাঁদের মুখেও কলঙ্ক আছে, কিন্তু তোমার মুখে কলঙ্ক নেই। ইমাজিনেশন কোথায় গেছে দেখতে পেয়েছ? এটা হচ্ছে বক্তব্যের ইমাজিনেশন। কেমন? আর একটা উদাহরণ দিই, দিয়ে তুমি কিছু মনে না করলে। সুকান্ত ভট্টাচার্যের কলম নামে একটা কবিতা আছে, জানো তোমরা? সুকান্ত ভট্টাচার্য কিন্তু বেশ পপুলার কবি, এবং পপুলার হওয়ার মতো আবার একই সঙ্গে অসাধারণ হওয়ার মতো। হ্যাঁ, আমাদের এখানে জনপ্রিয় হলে আর অসাধারণ হয় না, আর অসাধারণ হলে জনপ্রিয় হয়। কিন্তু ওনার জনপ্রিয় এবং অসাধারণ হওয়ার দুটো ক্ষমতা একসঙ্গে। একদম অকবীয়, কবিতা বোঝে না, কবিতা পছন্দ করে না, কবিতা ভালোবাসে না, এমন মানুষও তার কবিতা পড়েছে, এখনো পড়ে। কলম, এখন কলম বলতে তো আমরা কি বুঝি? হ্যাঁ, যেটা দিয়ে লেখা, সেই কলম নিয়ে উনি কি করছেন তোমরা দেখো। কলমকে তিনি কি বানিয়েছেন? প্রথমে আমাদের মাথাতেই আসতো, কলমকে বানিয়েছেন শোষিত মানুষের প্রতীক, শোষিত, বঞ্চিত, হ্যাঁ, নিরন্ন, উপবাস আতুর, ঘাড়ে মোট বওয়া মানুষদের প্রতীক। কেমন? কলম তাহলে প্রথমেই তো আলাদা হয়ে গেল। আমরা কি এই কল্পনায় কোনোদিন যেতে পারতাম যে কলম হচ্ছে শোষিত মানুষ? এটাও হতো না, অন্যরকম কিছু যেতই না। প্রথম কথা, কলমকে কোনোদিন শোষিত মানুষের প্রতীক মনে হয়েছে এমন কোন লোক কি আছে? এখন তুমি গায়ের জোরে কবিতা লিখতে পারো, কিন্তু তোমাদের কারো কাছে কি কোনোদিন মনে হয়েছে যে কলম শোষিত মানুষের প্রতীক হতে পারে? ওই যে হাতিয়ার, ও হাতিয়ার বলেছিল, এ হাতিয়ার নয়, হাতিয়ার অনেক সোজা জিনিস, কিন্তু কলম শোষিত মানুষের প্রতীক, বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, হ্যাঁ, নিষ্পেষিত মানুষের প্রতীক। কলম তুমি কত না যুগ, কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছে শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে, তাই না? কলম কি করেছে? ক্লান্তিহীন কাহিনী শুরু করে। কলম তুমি কত না যুগ, কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছে শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে। দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি। তোমার কাহিনী কি কেউ লেখে? তোমার কাহিনীকে কি কেউ এরকম উজ্জ্বল করে তোলে? তুমি তো কত মানুষের কত কাহিনী উজ্জ্বল করেছো, কিন্তু তোমার কাহিনী তো দেখেছো প্রথম লাইন থেকে এটা একদম আমাদের মাথার মধ্যে আসার কোনো কারণ নাই। কারণ তোমরা চিন্তা করে দেখো যে কোনোদিন তোমরা কেউ এটা ভাবো নাই, তারপরে ভাবলেও যে কলম সবার কাহিনী লিখছে, কিন্তু কলমের কাহিনী তো কেউ লিখছে না, এই কথা আসে না। কলম তুমি বারংবার আনত করে ক্লান্ত ঘাড়, কলমও মানুষ দেখো।
কলমকে জীবন্ত করে তুলছেন। একদম কলমের কথা পড়তে পড়তে মনে হচ্ছে কলমকে পড়ছি না, আমরা পড়ছি কাদের কথা? শোষিত, দুঃখী, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের কথা। কলম তুমি বারংবার আনত করে ক্লান্ত ঘাট, গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা, সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বর্ষতা। ওরে শব্দ রে বাবারে, ক্ষুধিত বর্ষতা। তুমি এদের সাহিত্যের দাসত্ব করেছ কেমন? এবং ক্ষুধিত বর্ষতা মানে বর্ষতা স্বীকার করেছ এদের, এবং সেই বর্ষতা কিসে ভরা? ক্ষুধায় ভরা বর্ষতা। ভগ্ন নিব, নিব 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 আছে না? ভগ্ন নিব, রুগ্ন দেহ, মনে হয় মানুষ। দেখেছ কলমটা হঠাৎ মানুষে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আনত করে ক্লান্ত ঘাড়, যখনই বলেছে ক্লান্ত ঘাড় তখনই মনে হয়েছে যে মানুষের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ভগ্ন নিব, রুগ্ন দেহ, জলের মতো কালি। দরিদ্র মানুষের গায়ের রক্ত কিসের মতো? পানসের জলের মতো। অনাহার কৃষ্ট মানুষ। ভগ্ন নিব, রুগ্ন দেহ, জলের মতো কালি। উনি তো জলের মতো রক্ত বলে দিতে পারতেন, বললেন না। কেন বললেন না? কারণ ইনি কার কথা লিখছেন? কলমের কথা। ভগ্ন নিব, রুগ্ন দেহ, জলের মতো কালি। কলম তুমি নিরপরাধ, তবুও গালাগালি। খেয়েছ আর সয়েছ কত লেখকদের ঘৃণা। কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কিনা। হে কলম, হে লেখনী, আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ। আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে। কি সুন্দর লাইন! আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে, কথা বলতে পারছো না, দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে। তোমার মুখে কি রেখে দেবে? কালির কি চিহ্ন? কলঙ্ক চিহ্ন। কালো তো কলঙ্কের প্রতীক। রাধা কি কলঙ্কিনী? কেন না? রাধা অপরাধ করেছে, সে তো একজনের স্ত্রী, সে আরেকজনকে ভালোবেসেছে। হে কলম, হে লেখনী, আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ। আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে। কত আর কাটবে দুঃসহ দিন, দুর্বার লজ্জা। এ দাসত্ব ঘুচে যাক, এ কলঙ্ক মুছে যাক আজ। কাজ করো কাজ। কেমন শেষ হয় না? চলছে ইমাজিনেশন। দেখছো একের পর এক কলমকে দিয়ে কলমের মধ্যে থেকে কি বার করছেন একটা একটা করে। মজুর দেখনি তুমি, হে কলম, দেখনি বেকার। বিদ্রোহ দেখনি তুমি, রক্তে কিছু পাওনি শেখার। কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস। প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস। হ্যাঁ, কি অসাধারণ সব লাইন দেখো। কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস। প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস। প্রত্যেক লেখা মানে কি? এই যে মানুষের যত লেখা, সব জায়গায় তোমার দীর্ঘশ্বাস। কেন? কারণ তোমাকে নিষ্ঠুর ভাবে বাধ্য করে, কেমন মানে নিষ্পেষিত করে মানুষ তোমাকে দিয়ে এইগুলো লিখিয়েছে। এই জন্য প্রত্যেকটা লেখার মধ্যে তোমার দীর্ঘশ্বাস। একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। হ্যাঁ হ্যাঁ লেখা হচ্ছে না কেন? চলে না কেন? বেয়াদব কলম, তাই না?
একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি, এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস, কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃতদাস। আরে বাবা রে বাবা, কোথায় কোথায় কি! তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো, কলম বিদ্রোহ আজ দল বেঁধে ধর্মঘট করো। ধর্মঘট, কলমের দল সব ধর্মঘটে নেমে যাবে। সারা পৃথিবীর যত কলম লেখকদের হাত থেকে ছুটে বেরিয়ে সব প্রসেশন করে কেমন সেই যুদ্ধে যাবে। কলম তুমি যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো, কলম বিদ্রোহ আজ দল বেঁধে ধর্মঘট করো। লেখক স্তম্ভিত হোক, ধর্মঘট করলেই আমরা এই পর্যন্ত লিখে ছেড়ে দিতাম, তারপরেও আছে, শেষ হয় না। লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দি খাপ, মহাজনী বন্ধ হোক, বন্ধ হোক মজুদের পাপ। মজুদদারদের বন্ধ হোক, ওটা না থাকলে তো মজুদ তো আর চলবে না। কেমন বন্ধ হোক মজুদের পাপ, উদ্বেল আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে। দূর দেশে প্রিয়ারা আছে, তারা তো এই লেখার মাধ্যমেই প্রেমিকের কাছে লেখালেখি করে, তারা আকুল হয়ে উঠুক। কেমন কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে। আর কালো কালি নয়, রক্তে আজ ইতিহাস লিখে, দেয়ালে দেয়ালে এঁটে হে কলম আনো দিকে দিকে। দেখেছি ইমাজিনেশনের শক্তি, এবং একটা কলমকে নিয়ে যে কলমের দিকে আমরা তাকিয়েও দেখি না, সেই কলমকে নিয়ে একটা নিষ্পেষিত মানুষের প্রতীক বানিয়ে তাকে জীবন্ত করে তুলে, তাই না? আস্তে 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 শেষ পর্যন্ত কত মানবিক পথ দিয়ে হাঁটতে হাঁটতে বিদ্রোহের মধ্যে এসে শেষ। এইটা হচ্ছে ইমাজিনেশন। তোমরা মনে রেখো যে কবিতা, শিল্প, যত কিছু তার প্রধান ক্ষমতা হচ্ছে ইমাজিনেশনের। কেউ এক পাজেই থেমে যায়। এখানেও দেখো না, পড়তে আসে কতজন, তারপরে কয়েকদিন পরেই কিছু নাই, তারপরে কয়েকদিন পরে কিছু নাই, তারপরে কয়েকদিন পরে কিছু নাই, নাই নাই করতে করতে শেষ পর্যন্ত এসে, বলেছি না তোমাদের, আম হয় কয়টা মুকুল আসে কত। কোটি কোটি মুকুল আসতে হয়, হাজার কোটি মুকুল আসতে হয়, তারপরে খররৌদ্রে জ্বলে ছাই হয়ে যাবে, ঝড়ে নষ্ট হয়ে যাবে, বৃষ্টিতে নষ্ট হবে, শিল পড়ে নষ্ট হবে, পোকায় খেয়ে নষ্ট হবে, করতে 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 মাত্র কয়েকটা আম শেষ পর্যন্ত আসবে। ইমাজিনেশন এইরকম জিনিস। তাহলে বেঁচে থাকাটা কত কঠিন। আমরা এই যে সব বসে আছি এইখানে, 50-100 বছরের মধ্যে আমরা মোটামুটি এখান থেকে সাফ হয়ে যাব, তাই না? তো মানুষ বেঁচে থাকে এই ইমাজিনেশন দিয়ে। পৃথিবীতে বিজ্ঞানী কি, দর্শনী কি, নতুন কথা যে পৃথিবীকে বলতে পেরেছে, সে হচ্ছে ইমাজিনেটিভ মানুষ। যেখানে অন্যেরা যেতে পারছে না, সে চলে গেছে। তোমার কি মনে হয় যে সুকান্ত যেখানে গেছেন আমরা কেউ সেখানে যেতে পারবো? আমরা কেউ পারবো। এবং কলমকে নিঃস্ব মানুষের প্রতিনিধি বানিয়ে তারপরে কলমকে যেভাবে জীবন্ত করে, এরপরে কি বিপ্লবের আর বাকি থাকে হে, অন্তত কবিতার মধ্যে? তো ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করলাম। আজকে আমরা বললাম বক্তব্যের ইমাজিনেশন, তাই না? এর পরের দিন আমরা শব্দের ইমাজিনেশন এবং মিউজিকের ইমাজিনেশন।